নমস্কার। কেন্দ্রীয় সরকার তাদের নীতিমালায় বেশ কিছু বিষয় রেখেছে। সাম্প্রতিককালে বিষয়গুলো একে একে প্রকাশ পাচ্ছে। সর্বশেষ শ্রমকোড এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত 10-11 বছরে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিজেপি শিবির তাকে যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন। ঠিক তার বিপরীতে যারা বিরোধী শিবিরে আছেন তারা তাদের উল্টো কথা বলছেন। এবং এই সাম্প্রতিককালের কয়েকটি ঘটনা বা গত 10 থেকে 11 বছরের কয়েকটি ঘটনার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রমকোড। আমরা আজ একটি প্রশ্নবোধকে আপনাদের কাছে বিষয়টি উত্থাপন করলাম। বিষয়টি উত্থাপন করে আমরা বললাম বা আমাদের মতন করে বিষয়টি উত্থাপন করার মাধ্যমে আপনাদের কাছে আমরা তা তুলে ধরলাম এই কারণে যে শ্রমকোড কেন কি এই বিষয়টা আপনাদের যেমন জানা আছে, ঠিক তেমনি আরো বিস্তৃত আপনারা জানতে গেলে শাসক বিরোধী প্রত্যেকের কাছ থেকে কিছু বক্তব্য আপনাদের কাছে তুলে ধরা প্রয়োজন। সেদিক থেকে আমরা আজ আগরতলায় কর্মসূচি সংগঠিত হলো, সিআইটিউ তাদের বক্তব্য শুনলেন। ঠিক তার কিছুক্ষণ পর আগরতলায় বিজেপির প্রদেশ কার্যালয়ে কুশাবা ভবনে সাংবাদিক সম্মেলন হলো। সেখানে টিঙ্কু রায়, মন্ত্রী টিঙ্কু রায়, শ্রমমন্ত্রী টিঙ্কু রায় তার বক্তব্য রেখেছেন। প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, তার পাশাপাশি প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীল সরকার সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেছেন এবং শ্রমকোড যুগান্তকারী, সময় উপযোগী, ঐতিহাসিক এবং বিকশিত ভারতের যে সংকল্প তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত মন্ত্রী বললেন। তার সঙ্গে এই সময়ের মধ্যে শ্রমিক স্বার্থে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত সম্পর্কে বলা হয়েছে। বিশেষ করে আমি এতটুকু বলার অর্থ হচ্ছে আপনারা অনেকেই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন হয়তো, বা একটা অংশ হয়তো নেই। যারা নেই তারা নিশ্চয়ই জানবেন। আর যারা আছেন তাদের কর্মক্ষেত্রে সরকারি কর্মচারী বাদ দিলে বা সরকারি ক্ষেত্রগুলোতে যারা কর্মী হিসাবে কাজ করছেন বা ঠিকাদার হিসাবে কাজ করছেন, ঠিকাকর্মী হিসাবে কাজ করছেন, তাদের অংশ বাদ দিলে একটা বিরাট অংশ অন্যের প্রতিষ্ঠানে কাজ করে। অন্য প্রতিষ্ঠান মানে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানির কোনো প্রতিষ্ঠান কিংবা শিল্প কারখানা, ব্যক্তি বিশেষ কিংবা সমষ্টিগত প্রতিষ্ঠান, সেখানে কাজ করেন। কিভাবে কাজ করেন? একটা নির্দিষ্ট কিছু গাইডলাইন বা নিয়ম কানুনের ভিত্তিতে। আর এই গাইডলাইন বা নিয়ম কানুন কে ঠিক করে দেয়? সেটা ভারত সরকারের শ্রম মন্ত্রক কিংবা রাজ্যের শ্রম কমিশন, শ্রম দপ্তর, তারা ঠিক করে দেয় এবং তার মাধ্যমে সেখানে তাদের যে নীতিমালা সেই নীতিমালা মেনে তারা কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি একেবারে সকলে আপনারা বলতে পারেন আমরা আপনার মতন করে অনেকে যারা আছেন তারা ঠিক এই শ্রমকোড নিয়ে যখন ব্যাখ্যা আলোচনা চলছে তখনও আপনি কোনো না কোনো প্রতিষ্ঠানে কর্ম করে খাচ্ছেন। আপনার কর্ম করে আপনি যেমন খাচ্ছেন ঠিক তেমনি আপনার কর্মের বিনিময়ে আপনার পরিবার পরিজনকে পালন করছেন। যা পাচ্ছেন আপনি মাসে কাজ করে যা পাচ্ছেন বা সপ্তাহান্তে যা পাচ্ছেন তার উপর ভিত্তি করে। এখন বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন যারা বা অসংগঠিত ক্ষেত্রে যারা আছেন বা বলতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ যারা আছেন তাদের বক্তব্য কি? এই শ্রমকোড আসলে কি সত্যি একটা মঙ্গলজনক, সত্যি একটা উপকারী, নাকি যারা বলছেন যে এই সময়ের মধ্যে জনস্বার্থ বিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী সেই বিষয়। মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন যে এই সময়ের মধ্যে যে বক্তব্য বিরোধীরা রাখছেন সেটা মানুষকে বিভ্রান্ত করার জন্য, প্রকৃত সত্যকে লুকানোর চেষ্টা করছেন, নানাভাবে বিকৃত করে শব্দ প্রয়োগ করে কথাগুলো বলছেন। রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায়ের দাবি। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি কইতে বলছি। কথা বলুন। বলতে আমার কি চ্যানেলে আছে ত্রিপুরা জন্য মমতা বলছি আসা হবে না ত্রিপুরা ইলাকা ওইতে একটু ভোট জানেনি। এবং যারা আছেন বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো উত্থাপন করেছেন, বিভিন্ন জায়গা থেকে কথাগুলো বলার চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করেছেন, তারা শাসক বিরোধী প্রত্যেকে। এবং ভারতীয় মজদুর সংঘ বিশেষ করে গোটা রাজ্যে প্রচার জোরালো করেছেন। বেশ কয়েকটি জায়গায় তারা কর্মসূচি সংগঠিত করেছেন, তাদের বক্তব্য তারা রেখেছেন। এই বক্তব্যের মাধ্যমে তারা কি বোঝাচ্ছেন? এই শ্রমকোড কিভাবে শ্রমিকদের কল্যাণ করছে, শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি কথা বলুন।
লাইনটা কথা দিলে কেমনি কথা বল, আমরা শুধু সিপিএম কংগ্রেসের লাইনে রিসিভ করে, আমরা তো একটা কথা বুঝতে পারলাম জিনিসটা। আপনার বক্তব্য রাখুন। আমার বক্তব্য, আমরা ওই দেশের কথা পত্রিকার মতন সিপিএম এর এটা তো আজকের বিষয় নয়। আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? আপনার বক্তব্য রাখার জন্য এই অনুষ্ঠান, আপনার কথা শোনার জন্য এই অনুষ্ঠান। আপনি নিশ্চয়ই সুস্থ আছেন? আপনি আমি বলছি আপনি সুস্থ আছেন তো? আমি বলছি আপনি সুস্থ আছেন তো? তো সুস্থ থাকলে সুস্থ মানসিকতার কথা বলুন, অসুস্থ মানসিকতার কথা বলবেন না। এটা লাইভ অনুষ্ঠান, প্রত্যেকে শুনছেন। এটা মানুষের স্বাধীনতা, তিনি তার মতন করে কথা বলবেন। আপনাকে এমন অধিকার কেউ দেয়নি অন্যরা কি বলছেন আপনার কথা উনি শুনবেন। আপনার কথা আপনি বলবেন, অন্যরা বলবে। আপনাকে এমন দায়িত্ব তো রাষ্ট্র দেয়নি যে আপনি অন্যকে নিয়ন্ত্রণ করবেন। আপনার কথা বলুন, সময় নষ্ট করবেন না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে। অনেকে অপেক্ষা করছেন অনুষ্ঠানে কথা বলার জন্য। আপনার কি বক্তব্য রাখুন, কে কি করছে রাখুন। আর আপনাকে একটা কথা বলে রাখি, টিভি-24 তার লক্ষ্যে অবিচল। আপনার যে মানসিকতা, আপনার যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, তাহলে আপনি কথা বলবেন না। আপনি অন্য চ্যানেল যদি পছন্দ, অন্য মাধ্যম পছন্দ, কথা বলবেন। আপনি কথা বলবেন না। আপনাকে আমরা কিভাবে দেখাচ্ছি এটা আমাদের বিষয়। আমরা অধিকাংশ মানুষের মতামত নিয়ে দেখাচ্ছি। আমরা কার সঙ্গে কি করবো না এটা আমাদের বিষয়, এটা আমাদের পলিসি, এটা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ভাবনা, আমাদের দায়িত্ব। আপনাকে তো নিশ্চয়ই আমি অসুস্থ বলছি, অন্য ভাষা তো লাইভ অনুষ্ঠানে প্রয়োগ করতে পারবো না। নিশ্চয়ই আপনাকে কেউ দায়িত্ব দেয়নি। নিশ্চয়ই আপনি ভদ্রলোক, অভদ্র তো নন। আপনি নিশ্চয়ই শিক্ষিত, অশিক্ষিত তো নন। কথাবার্তা লাইভ অনুষ্ঠানে কিভাবে বলবেন একটু শিখবেন। এখনো স্কুল কলেজের অনেক অধ্যাপক আছেন, শিক্ষক আছেন, তারা ভালোভাবে পড়াশোনা করানোর জন্য যেমন তারা সহযোগিতা করে, ঠিক তেমনি অপদার্থ, অশিক্ষিত এবং যারা কাণ্ডজ্ঞানহীন মানুষ আছেন তাদেরকেও পড়াশোনা করানোর দায়িত্ব নেই। একটা লাইভ অনুষ্ঠানে কিভাবে কথা বলতে হয় কাইন্ডলি একটু শিখবেন। ঠিক আছে? এবার বলুন, আপনার কথা বলুন। একটা লাইভ অনুষ্ঠানে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভদ্র আচরণ করতে হয় শিখুন। তার জন্য টাকা দিতে হয় না, টাকা খরচ করতে হয় না। আপনার বক্তব্য রাখুন, আপনার বক্তব্য রাখুন। কেউ সবার ফোন তোলা হয়। আপনি যখন কথা বলছেন, কিছুদের কথাবার্তা বলছেন, মানে অসুস্থ মানসিকতার কিছু পরিচয় দিচ্ছেন কথাবার্তা বলে, এগুলো তো মানুষ শুনছেন, আমার কথাও শুনছেন। ঠিক আছে? আপনার এই অনুষ্ঠান হচ্ছে আপনার মতন করে সকলের কথা শোনার জন্য। কার কথা কি বলবেন সেটা ওনার বিষয়। তিনি আমার কাছে সকলে গুরুত্বপূর্ণ। আপনি যেমন গুরুত্বপূর্ণ, আরো একজন কথা বলছে গুরুত্বপূর্ণ। তিনি কি বলছেন আপনাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কেউ দেয়নি আপনাকে। ঠিক আছে? কথা আপনি কেন বলছেন না? আপনি কেন বলছেন? আপনি কথা বলছেন, তারপরে বলছেন আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। তার জন্য আমি আপনাকে বলছি আপনি সুস্থ আছেন কিনা। ঠিক আছে? কারণ আপনি যদি সুস্থ থাকেন তাহলে তো আপনি এটাই উপলব্ধি করতে পারবেন যে আপনার কথা প্রত্যেকে শুনছেন। আপনার কথা রিসিভ করার পর, কথা শোনার পর আপনি বলছেন লাইন কেটে দিচ্ছি, আপনার কথা শুনছি না। সিপিএম কংগ্রেস এই মানসিকতাটা ছেড়ে দিন। সুস্থ মানসিকতা, সুন্দর মানসিকতা, নির্মল মানসিকতা নিয়ে চলুন। আমি লাইভ অনুষ্ঠানে আপনাকে বলছি, এবং সেই সঙ্গে আমার সকল শ্রদ্ধার্ঘ ব্যক্তিবর্গ যারা আমার লাইভ অনুষ্ঠান শুনেন প্রতিদিন, আপনাদের সকলের আমরা সহযোগিতা চাই। এবং কোনোভাবে কোনো রাজনৈতিক পরিচয়ে আমরা কখনো কাউকে বলি না যে আপনার পরিচয় দিয়ে কথা বলবেন বা বলবেন না। আমরা এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের প্রত্যেকের কথা বলার অনুষ্ঠান। কোনোভাবে কোনো রাজনৈতিক দলকে সেখানে প্রায়োরিটি দেওয়া, কোনো রাজনৈতিক দলকে প্রায়োরিটি না দেওয়া, এই বিষয়গুলো আমরা বলি না। আমরা এই অনুষ্ঠানে বলি আপনাদের প্রত্যেকের কথা বলার জন্য। যারা আমাদের এই অনুষ্ঠান শুনেন, অন্যের কাছে তুলে দেন। আমি লাইভ কথাগুলো বলছি এখানে, যারা এবারে মানসিকতা নিয়ে যারা লাইভ বুঝে অনুষ্ঠানের ভাবনা, সে ভাবনাকে অনেকে
সেখানে লাইভ অনুষ্ঠানে যারা কথা বলেন, আমাদের যারা দর্শক, শ্রদ্ধেয় যারা দর্শক, গুণীজন যারা কথা বলে তাদেরকে অপমান করেন। তার জন্য আমরা কখনো কাউকে প্রশ্রয় দিই না। সেদিকে যদি মনে করি লাইভ অনুষ্ঠান থেকে আমি কিছু বলে থাকি, অবশ্যই আপনারা ক্ষমা করবেন যারা এই লাইভ অনুষ্ঠানে শুনছেন। আমরা প্রত্যেকের কাছে, আমরা বলি প্রত্যেকে আমাদের কাছে শ্রদ্ধেয়, প্রত্যেকে আমাদের কাছে গুণীজন, প্রত্যেকে আমাদের কাছে খুব খুব ভালোবান লোক, এবং অবশ্যই আপনাদের কথা বলার জন্য অনুষ্ঠান। এবং আমরা বিশ্বাস করি প্রত্যেকটি রাজনৈতিক দল, যিনি জেপি নাড্ডা, বিজেপি সর্বাধিক নিয়ন্ত্রণে চলে রাজীব ভট্টাচার্যরা, নিয়ন্ত্রণে চলে সরকার, সমগ্র রাজনৈতিক দলে যারা আছেন, মানিক সাহা থেকে শুরু করে প্রত্যেকে তার দলের আদর্শের প্রতি অবিচল থাকেন। আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই এবং তাদের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। এই অনুষ্ঠানেও আমরা যদি সময় করতে পারি, অবশ্যই রাজ্যের মাননীয় মন্ত্রী, শ্রমমন্ত্রী, ওনার বক্তব্য যেমন আমরা তুলে ধরবো, ঠিক তেমনি প্রাক্তন শ্রমমন্ত্রী বা সিআইটিউ নেতৃত্ব যারা বলছেন তাদের বক্তব্য আমরা তুলে ধরবো। সেটা আমাদের দায়িত্ব, এবং অবশ্যই মানুষের কাছে বিষয়বস্তু তুলে ধরা। তার অর্থ এই নয় যে আমরা শ্রমমন্ত্রীকে আমরা বিজ্ঞাপনী স্টাইলে তুলে ধরবো, আমরা তাদের বক্তব্য তুলে ধরবো, বিজ্ঞাপনী স্টাইলে তাদের বিষয়বস্তু আমরা উপস্থাপন করব না। সে নীতি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করি না। এটা হতে পারে, এতে কারোর হয়তো খারাপ লাগতে পারে, কারোর আটে খা লাগতে পারে, তাতে আমরা দুঃখিত, এতটুকু বলতে পারি। এবং যারা এই লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে নিয়মিত যারা থাকে, তাদেরকে আরো একজন লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করে অপমান করবেন, সেটা আমরা কখনোই বিশ্বাস করি না। আমরা আপনাদের সহযোগিতা চাই। এবং আমাদের লাইভে এসে কথা বলছেন, আরো একজন দর্শককে অপমান করছেন, নানাভাবে আমাদের মাধ্যমগুলোতে বিশ্রী ভাষায় কিছু বিষয় উপস্থাপন করছেন, পোস্ট করছেন। আমরা এতটুকু বলি, এই সমাজে এতটুকু নিম্নরুচির মানসিকতার লোক থাকতে পারে, তার একটা মিডিয়া চ্যানেলে এসে এইভাবে তার পরিচয় দিতে পারে, সেখানে পোস্ট করে বা কিছু একটা বিষয় উপস্থাপন করে, কমেন্টস করে, সেটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এই অনুষ্ঠানে যারা শুনেন তারা, এবং প্রত্যেকের শ্রদ্ধা, এবং গোটা রাজ্যে আমার কথাগুলো যারা শুনছেন, প্রত্যেক মিডিয়া প্রতিষ্ঠানে আপনারা দর্শক হিসাবে যারা কথাগুলো বলছেন, অবশ্যই আপনার রাজ্যের একজন সচেতন না করে আমরা প্রত্যেকের কাছে বিশ্বাস করি আপনার রুচিবোধ, আপনার সহনশীলতা এবং অবশ্যই আপনার শিষ্টাচার সবকিছু আপনার প্রতিফলনে তার প্রমাণ হয়। আপনি একটা টিভি চ্যানেলের, সেখানে আপনার সুযোগ আছে সামাজিক মাধ্যমে এসে আপনি অনেক কিছু লেখার, তার অর্থ এই নয় যে আপনি যা খুশি তা লিখবেন আর প্রত্যেকে তা একেবারে হার মেনে নেবে, এটা কখনো বিশ্বাস করবেন না। হয়তোবা আপনি বাড়িতে আপনার কাছে এসব কথাবার্তাগুলো গ্রহণযোগ্য, আপনার পরিবার মেনে নিচ্ছে, কিংবা আপনার সমাজ আজ দুর্বলতার কারণে, বলতে পারেন অসুর শক্তির কারণে হার মানছে, হয়তোবা সেদিক থেকে আপনি মেনে নিতে পারেন। আপনি যে রাজনৈতিক দলটা করছেন, সেই রাজনৈতিক দলটা বলতে পারেন পদার্থ অপদার্থ, শিক্ষিত অশিক্ষিত সকলকে নিয়ে চলতে হবে বলে আপনি সেখানে প্রশ্রয় পাচ্ছেন, কিন্তু সব মাধ্যমে সে কাজগুলো করবেন না। আমি এই অনুষ্ঠান থেকে আরো একবার আপনাদের কাছে বলছি, আমরা আমাদের লক্ষ্যে অবিচল। আমরা জনগণের কথা বলি, জনগণের জন্য কথা বলি। আমাদের এই প্রতিষ্ঠানে যখন অগ্নিসংযোগ হলো, বিজেপির প্রদেশ নেতৃত্বের একেবারে সামনে থেকে, বা নেতৃত্বের সেখানে সামনে ঘটনাগুলো হলো, এই ঘটনার পরও আমরা যখন আমাদের লক্ষ্যে রয়েছি, ঠিক তেমনি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কোনো একটি ঘোষণা করেন, সবার আগে আমরা তুলে ধরে আপনাদের কাছে পৌঁছে দিই। এটা আমাদের দায়িত্ব। আপনাদের সকলের সহযোগিতা চাই। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কথা বলুন। আমরা আপনাকে বলতে ধন্যবাদ জানাই, এবং তার সাথে সাথে কিছু অবদস্থ মানুষের আপনার কথা বলছি, আপনাকে বলছি আপনার বিষয়বস্তু রাখুন। প্রত্যেকে আমাদের কাছে শ্রদ্ধা, প্রত্যেকে আমাদের কাছে গুণীজন, আমাদের কাছে অতিথি। শ্রমপোষ যে জিনিসটা, সেই জিনিসটা কি? এই জিনিসগুলো আসলে শ্রমিক শ্রেণীর মানুষের জীবন জীবিকার মধ্যে আঘাত দেওয়া। তাহলে আজকে যারা এখানে শাসন বিরোধী বিভিন্ন দলের লোকই থাকতে পারে, কিন্তু শ্রমিক সবার ক্ষেত্রে শ্রমিক। আমরা এই মাননীয় তিনশোর মহলে যে কথা বলবো, সেটা কিন্তু ব্যাখ্যাটা বললো না, যে আমরা মনে করি এই আইনটা বাতিল করো, কইরা শ্রমিকের স্বার্থে যাতে হয়, মালিকের স্বার্থ দেখলেই হবে না। কারণ শ্রমিক যারা কাজ করতেছে, যাদের যে আমরা কোম্পানিটা চালাবো, বিভিন্ন সংস্থা চালাবো,
তারাও যদি আমরা তার না দিই তাহলে আসলে আমাদের দেশটা কিভাবে উন্নত হবে? শ্রমিকরা উন্নত করলে পরে আমাদের সংস্থা উন্নত হবে। এই যে আইনটা চালু করতে সে আইনের শ্রমিকের কোনো গ্যারান্টি নাই। যখন মারা যাইব, তার কোনো অ্যাক্সিডেন্টে হইব, তার কোনো গ্যারান্টি এই আইনের মধ্যে নাই। আমরা মনে করি এই আইনটা শ্রমিক বিরোধী আইন, শ্রমিকের জন্য সর্বনাশ আইন। এই আইনটা অবিলম্বে বাতিল করে শ্রমিক শাসন না আইন চালু করো। তার জন্য আমরা আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে। প্রত্যেকের ধন্যবাদ। আমরা আজ যখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিষয়গুলো তুলে ধরেছি শ্রমকোট ইস্যুতে, তখন ভারতীয় মজদুর সংঘ বেশ কয়েকটি জায়গায় কর্মসূচি সংগঠিত করেছে। সিআইটিইউ সহ বামপন্থী সংগঠনগুলো এই ইস্যুতে ময়দানে রয়েছে, তারা তাদের বক্তব্য ইতিমধ্যে উপস্থাপন করেছে। আজ সাংবাদিক সম্মেলনে শ্রমকোট বিষয়ে রাজ্যের তরফে, শাসকের তরফে এই প্রথম সাংবাদিক সম্মেলন আজ করা হয়। সরাসরি সংবাদ মাধ্যমের কাছে বিষয়গুলো উপস্থাপন করা হয়। রাজ্যের শ্রমমন্ত্রী আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে সেখানে তার বক্তব্য রেখেছেন। শ্রমকোট কেন কল্যাণকর, শ্রমকোট কেন বিকশিত ভারতের ভাবনায় যে সরকার চলছে সেই বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এই শ্রমকোট কিভাবে কাজ করছে, শ্রমকোট কিভাবে কাজ করবে, আগামীর পরিকল্পনা শ্রমিকদের, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সহ সমস্ত শ্রমিকদের সেখানে সুরক্ষার বিষয় সহ তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন। আমরা তার বক্তব্যের কিছু অংশ শুনবো, তার পাশাপাশি আপনাদের কথাও শুনবো। আমরা আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী, তিনি তার বক্তব্য রেখেছেন, তার বক্তব্যের কিছুটা অংশ শুনবেন। আপনারা জানেন বর্তমান আমাদের রাজ্য সহ গোটা দেশে শ্রমকোট যে কাজটা নতুন এসছে সে নিয়ে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম আলোচনা চলছে। তার নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শ্রমকোটগুলো সম্বন্ধিত যে আমাদের সারা দেশ ব্যাপী যে শ্রমিক এবং অন্যান্য বর্গের যারা রয়েছেন তাদের যে সুবিধা বা জীবনমান উন্নয়নের লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে আজকে আমি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা সকলে জানেন কোড ওয়েজেস 2019 মজুরি সংক্রান্ত কোড এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020 শিল্প সম্পর্কিত কোড। তৃতীয় হচ্ছে কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 সামাজিক সুরক্ষা কোড, অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020, পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্যকারী পরিবেশের কোড। এই চারটা কোড বিগত সময় যে 29টা কোড ছিল সেগুলোকে মার্জ করে একসঙ্গে এই চারটা কোডে নিয়ে আসা হয়েছে। তার বড় কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে সমস্ত শ্রম কোডগুলো ছিল সেগুলো হয়তো ব্রিটিশ আমলে তৈরি করে, আর নতুবা স্বাধীনতার প্রথম দশকে তৈরি হওয়া যে কোডগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের সেগুলোকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা ছিল এবং বিভিন্ন ধরনের কাজের যারা পেশাগত ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন রাজ্যে তার মজুরি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলোকে কম্পাইল করে একসঙ্গে গোটা দেশ ব্যাপী যেন সমস্ত স্তরের শ্রমিকরা উপকৃত হন এবং বিভিন্ন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে যখন এই শ্রম কোড তৈরি হয়েছিল তখনকার অর্থনৈতিক অবস্থান দেখে বা তখনকার আমাদের শিল্প পরিকাঠামো বা আমাদের দেশের উৎপাদন পরিস্থিতি আজকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আজকের সময় উপযোগী এবং বর্তমান সময়ে মানুষের কাজ করার ধরন আপনারা সকলেই জানেন। আমরা বলি রিজর্ভিং লাইফ স্টাইল সবাই আমরা তো ইজিতে কাজ করতে চাই, তো সেটা শ্রমিকের ক্ষেত্রেও সেটা মালিকের ক্ষেত্রেও। তো এটা যেন আরো ইজি করে দেওয়া যায়, সরল করে দেওয়া যায়, তার জন্যই এই শ্রমকোডগুলোকে আনা হয়েছে। প্রথম যে কোডটা ওয়েজেস কোড 2019 মজুরি সংক্রান্ত কোড। এই কোডে সব ধরনের শ্রমিক সংগঠিত হোক বা অসংগঠিত হোক সবাই শ্রমদপ্তরে নির্ধারিত ন্যূনতম মজুরি পাওয়ার অধিকারী। আগে অনেক জায়গায় আলাদা আলাদা নিয়ম ছিল, এখন তা এক করা হয়েছে সমকালী সমবেতন। কথাটার অর্থ হচ্ছে আগে ধরুন আপনার মিডিয়ার বন্ধু যারা আছেন, আপনার ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করে, আপনাদের মজুরি দিল্লিতে যে পরিমাণ ছিল সেটা হয়তো ত্রিপুরায় তার ভিন্ন ছিল বা আসামে তার ভিন্ন ছিল। এখন সমকালে সমবেতন সেটা সুনিশ্চিত হবে, অর্থাৎ এক ধরনের কাজের জন্য সমান বেতন হবে গোটা দেশে। বর্তমান সময়ে আমরা চা শ্রমিকের যে মজুরিটা দিয়ে থাকি অন্য রাজ্যে অন্য ধরনের মজুরি দেওয়া হয়ে থাকে, আবার আরেকটা রাজ্যে আলাদা মজুরি।
এখন কি হবে, এক ক্যাটাগরি কাজের জন্য একই বেতন হবে, সমকাজে সমবেতন। এটা প্রথমত ওয়েজেস কোডে যেটা আমাদের শ্রমিকদের সুবিধাতে হবে। জাতীয় পর্যায়ে ন্যাশনাল ফ্লোর ওয়েজেস ঠিক করা হয়েছে, যাতে এক রাজ্যের বেশি অন্য রাজ্যে কম তা না হতে পারে। তার জন্য একটা সরকার নির্ধারিত ওয়েজেস ঠিক করে দেবে, সেটার জন্য গোটা দেশে দিতে হয়। নারীদের ক্ষেত্রে আগে শিফটে নাইট শিফটে কিছু কাজ করা বাধা ছিল। আপনারা জানেন আমাদের দিল্লি, মুম্বাই বড় বড় শহরগুলোতে মহিলারা রাত্রি শিফটে কাজ করে, কিন্তু অনেকগুলো রাজ্যে সেটা বাধা ছিল, নারীরা কাজ করতে পারবে না, আমরা বলি যে মহিলারা করতে পারবে। এখন কিন্তু তারা নিজেরা যদি চান তাহলে সমস্ত কাজে পুরুষরা যত ধরনের কাজ করে সমস্ত কাজে মহিলারাও অংশগ্রহণ করতে পারবে। মহিলারা যদি না রাজি থাকবে তাহলে সমস্ত কাজেই তারা কাজ করতে পারবে। আরেকটা বিষয় হলো, আপনারা দেখবেন কোনো কোম্পানিতে, হোটেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আগে পুরুষদের বেতন, অর্থাৎ সমান কাজ করছে দুজনেই রিসিপশনে বসতেন, কিন্তু রিসিপশনে পুরুষ যিনি আছেন ওনার বেতন হয়তো 10,000 টাকা, কিন্তু মহিলা যিনি বেতন পাচ্ছেন তিনি 8,000 টাকা বেতন পান। এখন কিন্তু সেরকম হবে না, এখন নারী এবং পুরুষ সমান কাজে সমান বেতন পাবে। এখন সেই নারী যদি সেই হোটেলে রিসিপশনে বসে, সেখানে যদি পুরুষ যদি 10,000 টাকা বেতন পায়, মহিলাও সেখানে 10,000 টাকা বেতন পাবে। এটাও বর্তমান সময় সুবিধা হবে। নারীরা মাতৃত্বকালীন সময় 26 সপ্তাহ পর্যন্ত সবেতনে ছুটি পাবে। এটা আগে ছিল না, বর্তমান সময় সেটা করা হয়েছে। মহিলারা, মায়েরা যারা কর্মজীবী, যারা কাজ করে, তাদেরকে 26 সপ্তাহ পর্যন্ত তাদেরকে বেতন সহ ছুটি প্রদান করা হবে। এটাও বর্তমান সময় এই কোডে তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে। এবং মহিলা শ্রমিক যারা হবে তাদেরকে 3,500 টাকা মেডিকেল বোনাস দিতে হবে। আমাদের গর্ভবতী মায়েরা তাদের স্বাস্থ্য পরীক্ষা বা বিভিন্ন বিষয়ের জন্য প্রত্যেক কোম্পানি যেখানে তারা কাজ করবে, এস্টাবলিশ কোম্পানি, সেখানে তাদেরকে 3,500 টাকা বোনাস দিতে হবে। পরিবারের সংজ্ঞা এবং তার বিস্তৃত পরিধি পরিবর্তন হয়েছে। একটা সময় আপনারা সকলেই জানেন, আমরা যারা পুরুষরা বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরিতে কাজ করি, আমাদের বলা হয় আপনাদের ডিপেন্ডেন্ট কাজ। তো আমার ডিপেন্ডেন্ট অর্থাৎ আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমার মা বাবা, এটা হলো পরিবারের সংজ্ঞা ছিল। এটা এবার পরিবর্তন হয়েছে। এটার ক্ষেত্রে মহিলা যদি হয় তাকে তার শ্বশুর স্ত্রীকেও ডিপেন্ডেন্ট বলতে পারে। সে যদি চায়, একজন গৃহবধূ যদি বলে যে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি আমার ডিপেন্ডেন্ট, সেটাও মানতে হবে কোম্পানিকে, অর্থাৎ তারও সেই সংজ্ঞার মধ্যে এসে পরিবারের। ডিজিটাল মিডিয়াতে যারা কাজ করে, আইটি ওয়ার্কার বা ডিজিটাল মিডিয়াতে সহ অন্যান্য শ্রমিক যারা আছে, তাদেরকে প্রত্যেক মাসে 7 তারিখের মধ্যে বেতন দেওয়া বাধ্যতামূলক এবং বেতন স্লিপ দিতে হবে। আগে বেতন স্লিপের ব্যবস্থা ছিল না, কোনো কোনো কোম্পানি বেতন স্লিপ দিতেন, কিন্তু অনেক কোম্পানি আছে যাদেরকে বেতন স্লিপ দেওয়া হতো না। এখন কিন্তু বেতন স্লিপ দিতে হবে এবং প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা, সপ্তাহে 48 ঘন্টা কাজ করানো যায়। এটা দেখবেন, এটা নিয়ে এত অপপ্রচার চলছে, বিভিন্ন সময় পলিটিক্যাল পার্টিগুলো বলছে শ্রমিকদের দিয়ে 12 ঘন্টা কাজ করানো হয়। এরকম নয়, এখানে বলা হয়েছে কোন শ্রমিক যদি চান তিনি সপ্তাহে 48 ঘন্টা কাজ করে বাকি 3 দিন ছুটি নিতে পারবেন। অর্থাৎ ওনার সপ্তাহে 48 ঘন্টা, অর্থাৎ প্রতিদিন 8 ঘন্টা না কাজ করে তিনি যদি মনে করেন যে আমি একদিনে 12 ঘন্টা কাজ করবো। আমাদের ত্রিপুরায় যে দেখুন অনেক পরিবর্তন হয়েছে, আমাদের বুদ্ধনগর রাবার পার্কে যারা গিয়েছেন দেখবেন সেখানে রাবার ইন্ডাস্ট্রিজ গুলো একদিন মেশিন চালালে পরে গোটা 15 দিন সেই মেশিন চলে। অর্থাৎ সেটাতে এত ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, তার জন্য মেশিন বন্ধ করানো 15 দিন লাগাতার চলে। তো সেই ক্ষেত্রে সেখানে কর্মচারী যারা আছে তারা যদি মনে করে যে আমি 12 ঘন্টা কাজ করবো, আমি এক সপ্তাহ আমি 48 ঘন্টা লাগাতার কাজ নমস্কার, করবো, কে তারপর বলছেন? 3 দিন আমি অন্য কোথায় আমি আরো একদিন কাজ করবো। কথা বলুন। আপনি ওরা কি জানা থাকতে বলেন না, ওনাদের বলছে শ্রমিকের সম্বন্ধে ওরা কিছু জানে, কিছুই জানে শ্রমিকের সম্বন্ধে। অশিক্ষিত মন্ত্রী শৃঙ্খলাই একজন জাল সার্টিফিকেট নিয়ে রাজ্যের মন্ত্রী হয়েছিল। ওর তো আপনারা নিউজ গেছিলাম, ওর জাল সার্টিফিকেট, কোন কলেজের জাল সার্টিফিকেট ডিগ্রি হয়েছে নাগপুর থেকে। অশিক্ষিত আপনার খেয়ালে দিচ্ছে এগুলা, আমি মনে হয় অশিক্ষিত একজন শৃঙ্খলাই ও কি শ্রমিক সম্বন্ধেও কি জানে, ও মাটি কাটতে পারে। ও তো বলছে কলকারখানা শ্রমিক, এখানে কলকারখানা আছে কোনো কিছু ত্রিপুরাতে, দর্জি লোকজনের কোনো রাস্তা আছে, কোনো কিছু নেই। অশিক্ষিত একজন মন্ত্রী কি ভুলভাল বলে উল্টা পাল্টা
বাড়ানো সমস্যা রাখছে। কোথায় আমি আরো একদিন কাজ করবো, ওভারটাইম কোথায় আউটসোর্সিং অন্য কোনো কাজ করবো, সেক্ষেত্রে শ্রমিকের সুবিধা হচ্ছে, এটা আছে। কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা দেখছি বামপন্থী সংগঠনগুলো অপপ্রচার করছে যে শ্রমিক থেকে বেশি শ্রম আদায় করছে। এরকম নয়, একজন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা যিনি কাজ করবেন তিনি সেইভাবে 5 দিন কাজ করতে হবে। আর যিনি 12 ঘন্টা কাজ করবেন, তিনি 4 দিন 48 ঘন্টা কাজ করেন, তিনি ছুটি নিতে পারবেন 3 দিন। তো সেই সমাবেশনে তিনিও ছুটি পাবেন, যেটা আগে ছিল, যেটাই এখন একটু ইজি করা হয়েছে শ্রমিকের ক্ষেত্রে, যে শ্রমিক যদি চায় সেটা করতে পারে। সীমাবদ্ধ ছিল, এখন সারা দেশে প্রযোজ্য এবং ঝুঁকিপূর্ণ কাজে একজন থাকলেও যেটাই দিতে বাধ্য। অর্থাৎ আগে কি ছিল, আমাদের রাজ্যে দেখুন ইয়েতে অনেকগুলো ডিসপেন্সারি আছে, কুমারঘাটে ডিসপেন্সারি আছে, উদয়পুরে আছে, ধর্মনগরে আছে, আমাদের সামরিক বাজারে আমাদের ইএসআই হসপিটাল আছে, এবং আমরা একটা 200 বেডের হসপিটাল স্থাপন করছি, ইএসআই হসপিটাল। কিন্তু সেভাবে আমাদের এখানে কিন্তু পয়সা পাচ্ছে না, কারণ ইএসআই হোল্ডার কম আমাদের এখানে। কারণ ইএসআই যে পাওয়ার যে ক্যাটাগরি, সেখানে বলা হয়েছে 10 জন যদি ওয়ার্কার থাকে তার বেশি হলেই ইএসআই অন্তর্ভুক্তি হবে আগে ছিল। বর্তমান সময় বলা হয়েছে যে কেউ যদি মনে করে কোনো কোম্পানি যে আমার শ্রমিকের 2 জন কর্মচারী আছে, জুয়েলারিতে কাজ করছে, আমি তাকে ইএসআই সুবিধা দেবো, তাহলে সেই 2 জনকেই দিতে পারবে। বা এছাড়াও প্ল্যাটফর্ম ওয়ার্কার ছাড়াও আপনি যদি মনে করেন প্ল্যান্টেশন ওয়ার্কার, ধরুন আমাদের যারা কাজ করছেন চা বাগানে, কফি বাগানে, রাবার বাগানে, এই ধরনের মালিক পক্ষ যদি ভাবে যে আমি আমার শ্রমিককে ইএসআই আওতা অন্তর্ভুক্ত করবো, সেই ক্ষেত্রে তাদেরকেও করতে পারবে। এর জন্য ইএসআই যে সুবিধাটা, এটার পরিধি বেড়ে গেল। অনেক রাজ্যে আগে ছিল না, এটা গোটা ভারতবর্ষে সব শ্রেণী কর্মচারীর জন্য, সব শ্রেণী ওয়ার্কারের জন্য ইএসআই সুবিধাটাও লাগু করল। 10 জনের বেশি শ্রমিক আছে এইরকম প্ল্যান্টেশন, আপনারা জানেন আমাদের রাজ্যে 50-এর অধিক চা বাগান আছে, কিন্তু চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্য বীমা বলতে কিছু নেই। আজকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী যেটা আয়ুষ্মান, সেটা এই প্রকল্প ছাড়া বাগানের মালিক পক্ষ থেকে খুব সাধারণ প্যারাসিটামল ট্যাবলেট বা ছোটখাটো কিছু ছাড়া আর কোনো সুবিধা কিন্তু ছিল না। বর্তমান সময় তাদের জন্য, এই প্ল্যান্টেশন ওয়ার্কারের জন্য ইএসআই সুবিধা অন্তর্ভুক্ত হলো, এবং 5 হেক্টরের বেশি। এছাড়া আমি যেটা আপনাকে বলতে চাই, চা বাগান ছাড়াও 5 হেক্টরের বেশি জমিতে যাদের প্ল্যান্টেশন আছে, এই সমস্ত সেক্টরে যারা কাজ করে, সেখানেও তারা ইএসআই দাবিদার তাদেরকে দিতে পারে। একদিকে 10 জনের বেশি কর্মচারী যদি হয় প্ল্যান্টেশনে, আরেকদিকে 5 হেক্টরের বেশি যদি জমিতে প্ল্যান্টেশন থাকে, সেখানে যদি কাজ করে, তারাও ইএসআই অন্তর্ভুক্ত হবে, এবং সেটাও তারা এই প্রথমবারের মতো এই সুবিধাটা পাবে। অকুপেশনাল সেফটি এবং হেলথ ওয়ার্কিং কন্ডিশন কোড 2020, পেশাগত নিরাপত্তা স্বাস্থ্য কাজের পরিবেশ কোড। 4 নম্বর, আগে যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক ছিল না, এখন প্রতিটি কর্মীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক। আগে কোনো অর্গানাইজেশন যেখানেই কাজ করেন না কেন, আপনারা হোক বা অন্যান্য শ্রমিকরা হোক, যে কোনো সেক্টরে, হোটেলে বা বিভিন্ন মুদিখানার দোকানে, ফ্যাক্টরিতে, কলকারখানায় যেখানে কাজ করতো, সব জায়গাতে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক ছিল না। বর্তমান সময়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেওয়া বাধ্যতামূলক, অর্থাৎ সব স্তরে যারা কর্মীরা আছে তারা যখনই কাজে যুক্ত হবে, তখন তাদেরকে সেই কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। এই কোডে কাজের জায়গায় নিরাপত্তা আর স্বাস্থ্য রক্ষার জন্য তৈরি বার্ষিক ফ্রি হেলথ চেকআপ, সেফটি স্ট্যান্ডার্ড, ভালো কাজের পরিবেশ, এইগুলো বাধ্যতামূলক। অর্থাৎ যেখানে কাজ করে সেখানে বছরে একবার তাদেরকে হেলথ চেকআপ করানো, এগুলো কিন্তু বাধ্যতামূলক এই কোডের মাধ্যমে এসেছে। নারীরা যারা, মহিলারা বা মায়েরা যারা রাত্রে কাজ করবে, নাইট শিফটে কাজ করতে পারবে, তবে পরিবহন এবং সিসিটিভি এই সমস্ত ব্যবস্থা ওই কলকারখানায় একদিকে থাকতে হবে। মহিলারা যদি ইচ্ছা করে কাজ করতে, সেখানে করতে পারবে, কিন্তু মালিক পক্ষ সেখানে রাত্রির জন্য সেখানে সিসিটিভির ব্যবস্থা এবং যাতায়াতের ব্যবস্থা, তিনি যে যাতায়াত করবেন সেই ব্যবস্থা মালিক পক্ষকে করতে হবে, তবে তারা রাত্রি শিফটে কাজ করতে পারবে। আউটসোর্সিং কর্মীদের দায়িত্বে থাকবে। এখন এই কথাটা আপনাদের কাছে এটাও নতুন আমাদের রাজ্যের জন্য। আউটসোর্সিং আপনারা সকলেই শোনেন, বিভিন্ন সময় কথা আছে, আউটসোর্সিং এর যারা কাজ করেন, হাউসকিপিং বা গার্ড বা হসপিটাল বিভিন্ন সাফ সাফাই কর্মীরা আছে, এরা সঠিক সময় বেতন পান না, এটাও একটা বিভিন্ন সময় আছে, বেতন, বোনাস, বেসিক বিভিন্ন কিছু সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হন। যারা কোম্পানি যারা পরিচালনা করেন তারা সঠিক সময় দেন না। এখানে বলা হয়েছে এই অ্যাক্ট আসার পরে, এই আমাদের কোড আসার পরে, এখানে বলা হয়েছে প্রিন্সিপাল এমপ্লয়ার বেতন সময়মতো দেওয়া এবং সুরক্ষা নিশ্চিত করা। অর্থাৎ যে অর্গানাইজেশনে কাজ করবে
ধরুন স্বাস্থ্য দপ্তরে যদি ওই গার্ড কাজ করে থাকে বা হসপিটালে কাজ করছে, তাহলে যে এজেন্সির মাধ্যমে সে কাজ করছে তার যতটুকু দায়িত্ব থাকবে তার থেকে বেশি দায়িত্ব থাকবে তাদের প্রিন্সিপাল এজেন্সি, অর্থাৎ যারা কাজে নিযুক্তি দিয়েছে। অর্থাৎ সেখানে যদি সেটা সরকারি হসপিটালই হোক বা প্রাইভেট কোম্পানি হোক, যে কোম্পানির হয়ে তিনি কাজ করছে, যার জন্য কাজ করছে প্রিন্সিপাল এজেন্সি, তাদের দায়িত্ব বেশি থাকবে এখানে এই ক্ষেত্রে। এর জন্য তাদের নিশ্চয়তা বাড়লো তাদের বেতন বা সুবিধা পাওয়ার জন্য। ডিজিটাল মিডিয়া কর্মী, ইলেকট্রনিক মিডিয়া কর্মী, প্রিন্ট মিডিয়া কর্মী, সাংবাদিক বন্ধুরা, ডাবিং আর্টিস্ট বা স্ট্যান্ড আর্টিস্ট মানে সিনেমাতে যারা শুটিং করতে যে যারা কাজ করে, বা ডাবিং আর্টিস্ট যারা ভয়েস দেন বিভিন্ন সময় মিডিয়াকে বা অন্য জায়গায় সিনেমাতে মুভিতে যারা ভয়েস দেন, এইরকম মিডিয়া কর্মী, সাংবাদিক যারা রয়েছেন, প্রিন্ট মিডিয়া কর্মী যারা রয়েছেন, তাদের ওয়েজের সেফটি সব অধিকার এই 4টা কোডে অন্যান্যদের যা যা সুবিধা রয়েছে সমস্ত সুবিধা এদের ক্ষেত্রেও সেটা লাগু হবে এই নতুন কোডের মাধ্যমে। অর্গানাইজ সেক্টরে যারা রয়েছে, আনঅর্গানাইজ সেক্টরে যারা রয়েছে শ্রমিকদের জন্য নতুন করে একটি সোশ্যাল সিকিউরিটি ফান্ড তৈরি করবে গভর্নমেন্ট। তো মোটামুটি এগুলো ছিল একটা বিশেষ পরিবর্তন। তো আমরা বলতে পারি এই কোড আসার পরে যে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত যে আগে আমাদের শ্রম নীতি ছিল তাকে কম্পাইল করে একটা সহজ সরল এবং এখানে বর্তমান সময় উপযোগী এবং শ্রমিকদের কল্যাণকারী এই কোড এসছে, এবং এই কোডের মাধ্যমে বিকশিত ভারত বা আমরা যে আত্মনির্ভর ভারতের কল্পনা করছি সেই ভারতের দিকে এগোবে এই পথটাকে নিয়ে এই কোডকে লাগু করা হয়। কর্মঘণ্টায় বেশি যে কাজ করা, ধরেন এই 48 ঘন্টা সপ্তাহে কাজ করানোর কথা, তার থেকে বেশি যদি কাজ তিনি করেন তাহলে ডবল বেতন দিতে হবে। নমস্কার, কে বলছেন? নির্ধারিত যেটা বেতন ধরা আছে সেই বেতনে। দাদা আমি সুনীল কুমার দাস বলছি। কথা বলুন। দেখুন, এই দেশে মূল পাঁচটা দেশের 5টার আইনি যে ব্যবস্থা থাকে, সুপ্রিম কোর্ট যেটা বলে প্রত্যেকের রাজনীতি এরকম থাকে, এই বিজেপি সরকার চালায় সুপ্রিম কোর্টকে তারা ধ্বংস করে দিচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে যে ঘটনাগুলি ঘটলো, সুপ্রিম কোর্টের জাস্টিসের উপরে জোটা পড়লো, কারণ তারা এই বিজেপি সাজিশ এবং তারা ইশারা। তো যারা কাজটা নষ্ট করেছে, মূল কাজটা নষ্ট করেছে, তাদের শ্রমিকের জন্য শ্রম আইন যে করলো, শ্রম আইন তারা কি করবে, রক্ষা করবে? শ্রমিকের হক মারি যে রাষ্ট্রে চলে, জাতিবাদী দোয়া দিয়া, ধর্মের দোয়া দিয়া এই রাষ্ট্রে বেবিচার চলে, এবং লক্ষ লক্ষ মানুষ শ্রমিকের এবং জনসাধারণের হক মারি করে তারা পয়সা খায়। তারা শ্রম আইন কি আনবে? মন্ত্রী বললো যে 12 ঘন্টা 48 ঘন্টা কাজ করবো। এটা কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব কোনো মানুষের পক্ষে? খাইলে তো তার অবস্থা খাইলেই নেবে। এই যে করলো, এইটা করার মানে কিটা? শ্রমিকের অত্যাচার করবো, তোমার করতে হইব, বাধ্যতামূলক করতে হইব, 12 ঘন্টা 24 ঘন্টা 48 ঘন্টা কাম করতে হবে, নাহলে তোমরা গুলি করে দেবো। এবং গুলি করতে বিভিন্ন রাজ্যে করতেছে, রাজস্থান বলেন, মধ্যপ্রদেশ বলেন, বিহার বলেন, উত্তরপ্রদেশে বলেন, শ্রমিক কাজ করে পয়সা ধরতে পারে না, না খাওয়ালে মারতেছে শ্রমিকরা। এটা তো বিজেপির সাহায্য, তারা এখানে শক্তিশালী হওয়া হয়েছে। এই যে ত্রিপুরাতে হয় এই শক্তি আপনি কোন লাগে, ত্রিপুরাতে এই ধরনের আলাপ আলোচনা নিয়ে আনবেন মন্ত্রী, কারণ ত্রিপুরা সারা ভারতবর্ষের আলাদা রাষ্ট্র আর অন্য ধরনের রাজ্য, এটার মধ্যে এই বাংলা চলবো না। তাহলে অস্তিত্ব থাকলে এদের মনুষ্যত্ব ভালো না, যে মধ্যে জাতিগত জাতিগত বিভাগ, সম্প্রদায়ের বিভাগ, ধর্মগত বিভাগ, তারা কি সময় নেবার মানুষ কল্যাণ করবো? মূল কাজটা নষ্ট করে দেওয়া যারা ভারতবর্ষ বিজেপি, তারা কি মানুষের কাজ করে? মানুষের কাজ করতেছে, মানুষের এখানে যন্ত্রণা দাঁড়াইছে কবি আপদ গাছের থেকে বিদায় বিজেপি। মানুষের মানসিক ভাবে কেউ শান্তি না, আমরাও শান্তি না। কারণ একটা বেবিচারের দাম করছি, হক ও অধিকার সবার রাষ্ট্রের মানুষ জবরদস্তি খাইয়ে রোজগার করিয়ে করতে লাগতেছে। যে আজকে পোলাপান জায়গা বিক্রি করবে, পাগল জায়গা কার আগে কারা বিক্রি করবো, কার আগে কারা কি করবো, মানে অস্থিরতা সৃষ্টি করে দিচ্ছে। কারণ মন্ত্রী তাদের পক্ষে তাদের এই যে মন্ত্রীবাবু তাদের যে রূপ বসে, তা নিয়ে যদি কোম্পানি করে, আপনি কি ভাবেন যে তাদের আইন করছে, তা নিয়ে 24 ঘন্টা কাজ করবো না, শ্রমিকরা কাজ করে করতে দিব না। আপনারা তো ওগুলো কাজে ভয়ঙ্কর ইস্যু যাচ্ছে। যাই হোক,
সিপিএম কংগ্রেস যদিও তারা দুর্নীতিবাদের সাথে জড়িত, তারা আসল মূল যে সংবিধান নিয়ে কথা বলে নির্ধারিত যেটা বেতন ধরা আছে সেই বেতনে ডবল নমস্কার, কে বলছেন? ওভারটাইমের জন্য দিতে হবে, এটা আসছে। আমি টাকা বলতে বলছি। কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী কারাগারে এসে আমি দেওয়ার খবর। এই মুখ্যমন্ত্রী কারাগারে এসে আমি দল কি খবর? নির্ধারিত যেটা বেতন ধরা আছে সেই বেতনে ডবল মজুরিতে ওরাকে ওভারটাইমের জন্য দিতে হবে, এটা আসছে। আমাদের রাজ্যে যদিও যেটা সংখ্যাটা খুব কম, বিড়ি এবং সিগার শ্রমিক যারা, অর্থাৎ সেটা একটা যারা কাজ করেন স্বাস্থ্যের প্রতি একটু হানিকারক কাজ, সেটা তার জন্য সেই কাজে 30 দিন কাজ করলে বোনাস নিশ্চিত। অর্থাৎ একটা সময় ছিল যে 180 দিন কাজ করার পরে কর্মচারীরা বোনাসের জন্য দাবিদার হতেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি 30 দিন অর্থাৎ 1 মাস যদি বিড়ি বাদে বা সিগারেট বাদে, তাহলেই তিনি কিন্তু বছরে যে বোনাস দেওয়া হবে সেই বোনাসে তিনি দাবিদার হবেন। এটা ছিল প্রথম। এটা মোটামুটি এর মধ্যে অনেকগুলো ছিল, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। প্রথম যে আমাদের যেটা শ্রমিক মজুরি যে কোডটা ছিল, দ্বিতীয় কোডটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020, শিল্প সম্পর্কিত কোড। এটা মূলত শ্রমিক আর নিয়োগকর্তা সম্পর্ককে নিশ্চয় রাখা বা বিরোধী সমস্যার সমাধানের সহজ প্রক্রিয়া তাড়াতাড়ি হবে, ছোটখাটো ভুলগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। আগে যেহেতু কলকারখানাতে যারা কাজ করতেন মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, কোনো কিছু হলেই সেখানে ইন্সপেক্টররা বা সেখানে কোর্ট কাটারের বিষয় ছিল, সেগুলোকে এখন বিদায় করে দেওয়া হয়েছে, সেগুলোকে মুছে দেওয়া হয়েছে। এখন ইন্সপেক্টর থাকবে না, ফেসিলিটার, অর্থাৎ তিনি সাহায্যকারী, আপনাকে সহযোগিতাকারী হবে। আগে যেমন লেবার অফিস থেকে ইন্সপেক্টররা যেতেন, এখন ইন্সপেক্টর বলা যাবে না, এখন ফেসিলিটার, অর্থাৎ তিনি সাহায্য করার জন্য যাবেন ফ্যাক্টরিতে, সেটা শ্রমিকের ক্ষেত্রে হোক আর ফ্যাক্টরির ক্ষেত্রে মালিকের পক্ষে হবে, সেটাকে সহযোগিতাকারী তিনি যাবেন, তিনি কিন্তু ইন্সপেক্টর নয়। ইন্সপেক্টর রাজ প্রধানমন্ত্রী মোদীজি শেষ করতে চাইছেন যে সেই ধরনের পরাধীন ভাবনা আমাদের উপরে ছড়ি চালাবে, সেই ভাবনা যেন শেষ হয়। তো এখানে এইগুলো হবে। ফিক্সড টার্ম কর্মচারী স্থায়ী কর্মচারীর মতো সুবিধা পাবেন। আগে কি হতো, আমাদের ফ্যাক্টরিগুলোতে কলকারখানাতে বিশেষ করে যারা স্থায়ী কর্মচারী থাকতেন এবং অস্থায়ী কর্মচারী থাকতেন, স্থায়ী কর্মচারীদের সুবিধা আলাদা আলাদা হতো এবং অস্থায়ী কর্মচারীদের সুবিধা আলাদা হতো। এবার এরকম নয়, স্থায়ী কর্মচারীরা যা যা সুবিধা পাবেন অস্থায়ী কর্মচারীরাও সমান সুবিধা পাবেন সেই ক্ষেত্রে। এবং প্রতিষ্ঠানগুলোর জন্য রয়েছে সিঙ্গেল রেজিস্ট্রেশন, সিঙ্গেল লাইসেন্স, সিঙ্গেল রিটার্ন, ফলে কমপ্লায়েন্স সহজ হবে এবং অনিশ্চয়তা কমবে। ফ্যাক্টরির জন্য কিন্তু এই কোডে সুবিধা দিয়েছে। সেখানে কি হয়েছে, আগে একটা ফ্যাক্টরি চালানোর জন্য অনেকগুলো লাইসেন্স করতে হতো, এই লাইসেন্সে যে বারবার অফিসে অফিসে ঝামেলা মেটানো, এটা কম হয়েছে। এখন বলা হয়েছে সিঙ্গেল রেজিস্ট্রেশন, সিঙ্গেল রেজিস্ট্রেশন, সিঙ্গেল লাইসেন্স, সিঙ্গেল রিটার্ন এবং কমপ্লায়েন্স কমবে। এবং ইএসআই জন্য আগে রিটার্ন আলাদা দেওয়া হতো, ইপিএফ এর জন্য আলাদা দেওয়া হতো, পিএফ এর জন্য আলাদা দেওয়া হতো, সেল স্লিপ বানানোর জন্য আলাদা করতে হতো। এখন এগুলো সব বন্ধ করে একটা রিটার্নের মধ্যে সবগুলো আসবে। তো এটা একটা ভালো সুবিধা হয়েছে, অর্থাৎ বুঝতে পারছেন সব ইজি করে দেওয়া হয়েছে। ইউনিয়নের স্বীকৃতি, এটা নিয়েও কিছু আলোচনা চলছে আপনাদের। ইউনিয়নের স্বীকৃতি কর্মচারীদের অংশগ্রহণ আর নিয়োগদাতে কিছুটা নমনীয়তা বা সবকিছু ব্যালেন্স রাখা হয়েছে। বর্তমান সময়ে ইউনিয়নগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের বামপন্থী বন্ধুরা আলোচনা করছেন যে তাদের ক্ষমতা খর্ব হচ্ছে, এরকম নয়। বলা হয়েছে ইন্ডাস্ট্রিতে অর্থাৎ ফ্যাক্টরিতে 51% শ্রমিকরা যে ইউনিয়নের সঙ্গে থাকবে তারা আলোচনায় বসতে পারবেন, তারা কথা বলবেন, বাকি ইউনিয়নগুলোরও প্রতিনিধিত্ব তারাই করবে। অর্থাৎ একটা কোম্পানি 4-4টা 5-5টা 6টা ইউনিয়নের সঙ্গে কথা বলা অনেকগুলো সমস্যা, এই জন্য প্রতিনিধিত্ব করবেন 51% কর্মচারী যাদের পক্ষে থাকবে তাদের সঙ্গে তারা বসে আলোচনা করবেন বা সমস্যার সমাধান বা যাই সেখানে যখন তিন পক্ষ নিয়ে যখন আলোচনা হয়, মালিক এবং শ্রমিক এবং সেখানে যখন আমাদের শ্রম দপ্তরকে আলোচনা করতে হয়, তখন সেই ক্ষেত্রে 51% যাদের শ্রমিক ইউনিয়নের সদস্য থাকবে তাদের সঙ্গে তারা কথা বলবে।
এগুলো বেশি কর্মী থাকলে বাধ্যতামূলক সেফটি কমিটি এবং ছোট কারখানার উপর অতিরিক্ত বোর্ড কমানো, যেখানে 500 জনের উপরে কর্মী থাকবে সেখানে সেফটি কমিটি বাধ্যতামূলক করা হয়েছে। কোড অফ সোশ্যাল সিকিউরিটি 2020 সামাজিক সুরক্ষা কোড, এটা তৃতীয় কোড, যেটা আমরা বলতে পারি আজকের দিনে একটা আমাদের বড় একটা বিশাল ভারত জনসংখ্যা নিরিখে পৃথিবীর প্রথম যে দেশ এবং এই দেশের উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং আমাদের বিকশিত ভারত নির্মাণ, আত্মনির্ভর ভারত নির্মাণের যে লক্ষ্য এবং এই লক্ষ্যকে সুদৃঢ় করবে এই কোড, যে সোশ্যাল সিকিউরিটি কোড, যেটা 2020। এই কোডের মাধ্যমে শ্রমিকদের সামাজিক সুরক্ষা, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের ভবিষ্যৎ এবং বৃহত্তর অংশের মানুষের সামাজিক নিশ্চয়তা এই কোডে রয়েছে। আমি আপনাদের যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন আপনাদের কাছে গুরুত্ব সহকারে এই কোডটা সম্বন্ধে আমি বলতে চাই। এই কোডে এমন কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেগুলো স্বাধীন মানুষের প্রথমবার এইরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন আমাদের আগরতলা শহর ছোট হলেও আমাদের কর্মপরিধি অনেক বেড়েছে। এখানে নতুন নতুন দেখবেন গিগ ওয়ার্কার, এগুলো শব্দগুলো নতুন, যদিও আমি যে আপনাদের সামনে বলছি আপনারাও দেখবেন গিগ ওয়ার্কার আমাদের কাছে ছিল না আজ থেকে 5 বছর আগে। এই যে ডেলিভারি বয়গুলো যারা কাজে করে ব্যাগ ঝুলিয়ে বাড়িতে খাবার পৌঁছে দেয়, এগুলো 5 বছর আগে আমাদের কাছে ছিল না, এখন প্রথম মাতৃ হয়েছে। বা আমরা প্ল্যাটফর্ম ওয়ার্কার, এই যে অ্যামাজন বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে জিনিস কেনাকাটা করি, আমরা অনলাইনে অর্ডার দিচ্ছি, বাড়িতে জিনিস নিয়ে আসছে, ব্যাগ কালিয়ে লোকগুলো চলে আসছে, এগুলো আমাদের রাজ্যেও আজ থেকে 5 বছর আগে ছিল না। এই যে গিগ ওয়ার্কার বা প্ল্যাটফর্ম ওয়ার্কার বা অর্গানাইজ সেক্টরে বা আনঅর্গানাইজ সেক্টরে, এমনকি অর্গানাইজ যারা বাইরের থেকে যারা এসে কাজ করে, এইরকম যারা ওয়ার্কার, তাদের কোনো সরকারি স্বীকৃতি ছিল না, তাদেরকে কোনো ধরনের গভর্নমেন্ট স্বীকৃত শ্রমিক হিসাবে কোনো ক্যাটাগরিতে তাদেরকে ধরা ছিল না। এবার এই কোডের মাধ্যমে, সোশ্যাল সিকিউরিটি কোডের মাধ্যমে তাদেরকেও একটা সুরক্ষা খাতা আনা হয়েছে। এমন পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন সুবিধা সব অন্তর্ভুক্ত। একবার রেজিস্ট্রেশন করলে দেশের যে কোনো জায়গায় সুবিধা পোর্টেবল থাকবে এবং জীবন বীমা, অক্ষমতা বীমা, স্বাস্থ্য প্রকল্প সব মিলিয়ে আরো বিচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত হবে। এই কথাটার অর্থ হলো এই যত ধরনের ওয়ার্কার বললাম, এই সমস্ত ওয়ার্কাররা একটা প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করবে এবং এই যে প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার পর এটা পোর্টেবল হবে। অর্থাৎ আজকে যারা গিগ ওয়ার্কার, প্ল্যাটফর্ম ওয়ার্কার, ইমার্জেন্সি কাজ করছে বা অন্য কোনো সেক্টরে কাজ করছে, এই লোকগুলো ধরুন দিল্লিতে চলে গেল কাজ করছে, সেখানে এখানে যে রেজিস্ট্রেশন করছে সেখানে অর্থাৎ প্রযোজ্য হবে, সেখানে সেটাকে স্বীকৃতি পাবে এবং এই ধরনের যারা যে ধরনের সুবিধা এখানে থাকতো সমস্ত সুবিধা তারা সেখানেও পাবে। অর্থাৎ আমরা সকলেই জানেন ওয়ান নেশন ওয়ান রেশন যেটা শুরু হয়েছে, একজন রেশন কার্ড হোল্ডার আমাদের রাজ্যে সে রেশন নিতে পারবে, আসামে গিয়েও এই রেশন কার্ডে সে রেশন উঠাতে পারবে, সে দিল্লি গিয়েও রেশন উঠাতে পারবে। এরকমই এই ক্ষেত্রেও এই সমস্ত ওয়ার্কাররা এখানে যে রেজিস্ট্রেশন করবে, এই রেজিস্ট্রেশন কার্ডটা আধার লিঙ্কেজ থাকবে, সে দিল্লিতে গিয়েও সে সেই শ্রমিক হিসাবে সেখানেও তার সুবিধাগুলো তার পাবে। এটা এই কোড আমাদেরকে প্রস্তুত করলো। আগে 5 বছর কাজ না করলে, এটা বিশাল বড় পরিবর্তন। আগে 5 বছর কোনো সেক্টরে কাজ না করে আপনি গ্র্যাচুইটি পাওয়ার যোগ্যতা অর্জন করতে হচ্ছে। অর্থাৎ আপনাকে 5 বছর কোম্পানিতে, আপনার মিডিয়া হাউস হোক, কল কারখানা, ফ্যাক্টরি, বিভিন্ন জায়গায় যেখানে কাজ করেন আপনাকে 5 বছর কাজ করতে হবে, তারপরে আপনি গ্র্যাচুইটির জন্য দাবিদার হবেন। কিন্তু বর্তমান সময়ে 1 বছর যদি আপনি কাজ করেন, ফিক্সড টার্ম এমপ্লয়িরাও যদি 1 বছর কাজ করেন কোনো ফ্যাক্টরিতে, কলকারখানাতে, তাহলে আপনি গ্র্যাচুইটি পাওয়ার যোগ্যতা তৈরি হবে। আপনাকে সেই অর্গানাইজেশন গ্র্যাচুইটি দিতে বাধ্য হবে আপনাকে 1 বছর কাজ করলে। এটা ভীষণ বড় পরিবর্তন শ্রমিকদের জন্য। আগে 5 বছর একটা কোম্পানিতে কাজ করার পর এই সিকিউরিটিটা ছিল, কিন্তু আজকে 1 বছর কাজ করলে পরে আপনি গ্র্যাচুইটি পাবেন। दूसरा एक है जो बोनस के बारे में आपने बोला है, वेजेस के बारे में बोला है, तो देखा जाता তার পাশাপাশি আজ আগরতলায় বামপন্থী সংগঠন বলা যেতে পারে, ট্রেড ইউনিয়ন সিআইটিও সেখানে কর্মসূচি সংগঠিত করেছে। তারা শ্রমকোডের বিরুদ্ধে তারা প্রচার করছে। কিছুদিন আগে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের তরফে আগরতলায় কর্মসূচি ছিল, তারাও শ্রমকোডের বিরুদ্ধে প্রচার করছে। ঠিক রাজ্যের বেশ কয়েকটি সংগঠন শ্রমকোডের বিরুদ্ধে ইতিমধ্যে তাদের মতামত দিয়েছে। আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফে সাংবাদিক সম্মেলনে সরকারের বক্তব্য বা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে দলীয়ভাবে স্বাগত জানিয়ে সে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। অন্যান্য নেতৃত্ব বামপন্থীরা যে বিষয়গুলো উত্থাপন করেছেন আজ শ্রমকোডের বিরুদ্ধে, তাদের বক্তব্যের কিছু অংশ আমরা শুনব।
বলছি 29টা আইনকে তামাদি দিয়ে দিচ্ছি। এই চেয়ারগুলো কি ব্রিটিশ আমলে ভারতবর্ষে লড়াইয়ের মধ্য দিয়ে কিছু আইন রয়েছে, আর সময় করে শ্রমিকরা লড়াইয়ের মধ্য দিয়ে স্বাধীন ভারতবর্ষে তারা মোট 44টা আইন আদায় করে নিয়েছেন। তার মধ্যে মুখ্য লোকে 29টা আইন, এই 29টা আইনকে ধ্বংস করে দিয়েছেন, তামাদি দিয়ে দিয়েছেন। এটা আর ভারতবর্ষে এখন কার্যকরী হবে না। এখানে 4টা কোডে পরিণত করেছে। একটা দিয়ে 2019 সালে একটা কোড পাস করিয়েছেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা জোরে, আর 3টা পাস করিয়েছেন 2020 সালে। এটাকে লাগু করার জন্য যখন রেডি হয়েছে, সারা দেশের শ্রমিক শ্রেণী ধর্মঘটে সামিল হয়েছে, আন্দোলনে সামিল হয়েছে, কয়েকটা ভারত বন্ধ হয়েছে, স্বেচ্ছাভিত্তিক আন্দোলন হয়েছে। দেশের যুবকরা তার ভবিষ্যৎ বিপন্ন। এ আইন লাগু হলে আপনার ঘরের ছেলে মেয়ে ভবিষ্যৎ বিপন্ন, এবং এটা মাথায় রেখে এটা জনগণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। শুনেছে এটা স্বৈরাচারী সরকার, এটা মালিকে দাস দেওয়া যান একটা, এবং একচেটিয়া পুঁজি বহুজাতিক সংস্থা গরিবদের হেফাজত হিসেবে এই কেন্দ্র সরকারের কাজ করছে, বিদেশি নেতৃত্বাধীন সরকারটা কাজ করছে। একটা করে আমি সংসদে বলছি, মজুরি প্রদান করার জন্য কি সিস্টেমে মজুরিতে তৈরি হবে। তার 1 বছরে কত কাপড় লাগে, বাড়িটাকে ঠিক করতে কি লাগে, 1 বছরে তার কি মেনটেন্যান্স খরচ, তার খেতে কত খরচ লাগে, চিকিৎসা বাবদ কত খরচ লাগে। এটাকে কেউ বললে মজুরি, কেউ বললে বেতন। এটার ভিত্তিতে মজুরি আইনটা ভারতবর্ষে লাগু হয়েছিল, তুলে দিয়েছে। এরপরে যেটা ছিল মজুরির মধ্যে আরেকটা ছিল ন্যূনতম, মানে এর নিচে দেওয়া যাবে না বলে চলছে। এটা বললেন মিনিমাম ওয়েজ অ্যাক্ট। এটাকে এটাকে সমাধি দিয়ে দিয়েছেন, এটাকে তুলে দিয়েছেন। দ্বিতীয় যেটা হলো, শ্রমিক কাজ করার পর কোন উৎসবে তার বোনাস পাওয়ার অধিকার, এবং বোনাসটার মিনিমাম হলো 8.33, মানে 12 মাস যদি চাকরি করে 1 মাসের বেতন হয় 8.33। এটা কোন উৎসবে অনুষ্ঠানে বোনাস দিতে পারে। এই আইনটাকেও তুলে দিয়েছে। তারপরে যে সমমজুরি সংক্রান্ত একই কাজ একজন করে সে পায় দিনে 300 টাকা, 400 টাকা, 500 টাকা। আরেকজন একই কাজ করে সে পায় 1,000 টাকা। এই ক্ষেত্রে একটা সমমজুরি কিছুই নিশ্চিত হবে একজন একটা আইন ছিল, এটাও তুলে দিয়েছে। সেই দিনের এক, মানে কি আপনি কাজ করেন, মালিক যদি আপনাকে ঠকায় বা কোনো জায়গায় ঠকায়, তার বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়া, প্রতিবাদ করা, ঐক্যবদ্ধ হওয়া, তার জন্য সরকারের খাতায় দিয়ে রেজিস্ট্রি করতে হয়। রেজিস্ট্রি করে একটা ইউনিয়ন তৈরি করতে হয়, এটাকে বলে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট। এটাকেও তুলে দিয়েছেন। এরপরে তারা তুলে দিয়েছেন শিল্প কর্মসংস্থান সংক্রান্ত হাইলাদের ইন্ডাস্ট্রিগুলিতে কি পদ্ধতিতে কাজ পাবে, তার জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার আছে। কি পদ্ধতিতে তার বেতন হবে, কি তার সেফটি বিষয়গুলি হবে, এগুলির ক্ষেত্রে শিল্প একটা আইন আছে। সে আইনটাকেও তারা সমাধি দিয়ে দিয়েছেন। এবং শিল্প বিরোধ, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, শিল্প যদি কোনো বিরোধ দেখা যায়, এই বিরোধটাকে সমাধান করার জন্য সরকারি কতদিনে আইন ছিল, শ্রমিককে রক্ষা করে হিসেবে এটাকে কাজ করানো হতো, এটাকে তারা তুলে দিয়েছেন। তারপর যেটা করেছেন ফ্যাক্টরি অ্যাক্ট, বিভিন্ন যে ফ্যাক্টরিগুলি আছে সেই ফ্যাক্টরিগুলিতে কাজ করানো ক্ষেত্রে কি তার বেতন কাঠামো হবে, কি তার র্যাস্টের ব্যবস্থা, ছুটি থাকার ব্যবস্থা ইত্যাদি থাকবে, বেতন কাঠামো কি হবে ফ্যাক্টরিগুলিতে, তার জন্য একটা ফ্যাক্টরি অ্যাক্ট ছিল। এই অ্যাক্টও তুলে দিয়েছে।
এখানে তারপরে যেটা তুলে দিয়েছেন যেটা বাগিচা কবিতায় চা বাগান, রাবার বাগান এদের ক্ষেত্রে রেশন সহ মজুরি কি পদ্ধতি দিয়ে দেবে, কিভাবে তাদের লাগু করবেন, তার জন্য প্ল্যান্টেশন অ্যাক্ট আইনে তাদের আলাদা করে কিছু বিধান দেওয়া আছে। এটাও আমাদের দিয়ে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন লাইন থেকে। এবং এরপরে যেটা হলো খনি আইন, বিভিন্ন যে খনিগুলো আছে মাটির নিচ থেকে যেটা তোলা হয়, তেল, গ্যাস, লোহা, স্বর্ণ, আকরিক লোহা থেকে আরম্ভ করে মাটির নিচ থেকে যা তোলা হয় তার জন্য একটা আপনারা শুনলেন আগরতলায় একটি কর্মসূচিতে সিআইটিউর আয়োজনে সেখানে বক্তব্য রাখছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। তিনি তার মতন করে শ্রমকোটের ব্যাখ্যা দিয়েছেন, শ্রমকোট কেন শ্রমিক স্বার্থ বিরোধী তার ব্যাখ্যা দিয়েছেন। শাসক তার পক্ষে, বিরোধীরা তার বিপক্ষে। কিন্তু সত্যি অর্থে শ্রমিক কল্যাণী কি শ্রমকোট, তার মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের যারা শ্রমক্ষেত্রে আছেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।